ভাইরাল সেই পাকিস্তানি পেশোয়ারি নামকিন বিফ আমি কি ঠিকঠাক মতো রান্না করতে পেরেছি? আমার রান্না করা এই পেশোয়ারি বিফ সবাইকে আদৌ খেতে পেরেছে, নাকি পুরো খাবারটাই আমি নষ্ট করে ফেললাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন ফ্রম ব্রাউন মেরু। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমার রান্না করা ভাইরাল পেশোয়ারি বিফ আমি কি আদৌ সবাইকে খাওয়াতে পেরেছি? তার আগে চলো দেখে নিই আমি কিভাবে পেশোয়ারি বিফ রান্না করেছি। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। শখ করে যে কোনো কিছুর ভিডিও করতে ভালো লাগলেও এডিট করতে আমার যত আলসেমি। এই ভিডিওটা শুট করেছি আরো 1 মাস আগে, কিন্তু এখনো পর্যন্ত এডিট করে আপলোড করতে পারলাম না, শুধুমাত্র আলসেমি করতে করতে। যাই হোক, পেশোয়ারি বিফ রান্না করার জন্য যা যা লাগবে আমি সবকিছু একসাথে রেডি করে নিয়েছি, যাতে রান্না করার সময় কোনো কিছু অ্যাড করতে ভুলে না যাই। গরু মাংসটাকে আমি আগে থেকে লবণ মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি, যার ফলে মাংস থেকে কোনো স্মেল আসবে না আর মাংসের ময়লাগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। রান্না করার আগে মাংসটাকে আরো 2-3 বার ভালো মতো ধুয়ে নিচ্ছি। আমি ইউটিউব থেকে বেশ কয়েকটি পেশোয়ারি বিফের রেসিপি দেখে নিয়েছি। আমার কাছে সবচেয়ে বেশি সহজ আর যেটা ভালো লেগেছে ওইভাবেই আমি ট্রাই করেছি। সত্যি বলতে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুবই টেনশনে ছিলাম আর দোয়া করছিলাম যেন সবকিছু ঠিকঠাক মতো করতে পারি। পেশোয়ারি বিফে ম্যাক্সিমামই দেখলাম চর্বি আর নল্লির পিস ব্যবহার করেছে। আমার কাছে নল্লির পিস ছিল না, তাই বড় একটা হাড্ডি নিয়েছি, সাথে সলিড চর্বি আর চর্বি সহ মাংসও নিয়েছি। এবার বিসমিল্লাহ বলে রান্নাটা শুরু করে দিলাম। প্রথমে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। এই ঘিয়ের মধ্যেই আমি মাংসটাকে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে শুধু মাংসটাকে 5 থেকে 7 মিনিটের মতো ভালো মতো ভেজে নিব। মাংসটাকে ভাজার সময় এত সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলা যাবে। ভাজা শেষ হলে এর মধ্যে মিডিয়াম থেকে একটু ছোট সাইজের আস্ত 10 থেকে 12টা আলু দিয়ে দিলাম। বড় সাইজের 3টা আস্ত রসুন আর ছোট সাইজের 5-6টা পেঁয়াজ দিলাম। এরপর কুচি করে কেটে রাখা আদাটা দিলাম, তোমরা চাইলে কিউব করেও কেটে দিতে পারো। দেন কাঁচা পাকা মিলিয়ে 10 থেকে 15টা মরিচ দিলাম। এবার ভালো মতো এটাকে টচ করে ভেজে নিব। এটা ভাজার সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে একটু কনফিডেন্স পেলাম হয়তো ভালো কিছুই হবে ইনশাল্লাহ। সবকিছু রেডি করে রাখার পরও গোলমরিচ দিতে ভুলে গিয়েছি, তাই বেশ কয়েকটি গোলমরিচ দিয়ে দিলাম। আমি কোনো রেসিপিতে আদা বাটা ইউজ করতে দেখিনি, কিন্তু কেন যেন আমার একটু আদা বাটাও দিতে ইচ্ছে করছিল, তাই 1 চামচ দিয়েই দিলাম। এরপর 2টা টমেটো দিলাম। টমেটোগুলো অনেক বড় ছিল, তাই মাঝখান থেকে কেটে দিয়েছি। একটা রেসিপিতে আমি লেবুর স্লাইস ইউজ করতে দেখেছি, তাই আমিও 4 পিস লেবু স্লাইস দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। যখন এইরকম বলক চলে আসবে তখন আমি ফয়েল পেপার দিয়ে কড়াইটাকে র্যাপ করে দিব, যাতে বাষ্পটা বের হতে না পারে, কারণ এখন পুরো রান্নাটাই দমে হবে। আমার কর্মকাণ্ড দেখে এইদিকে আমার ছেলে খুবই টেনশনে আছে। জোসি, টেনশনে আছো? হ্যাঁ গাইস, এখানে আমি আমার পেশোয়ারি বিফটা দমে দিয়ে দিয়েছি 400-তে দিয়ে 2 ঘন্টার জন্য দমে দিয়েছি। দেখি এখন কি হয়, খুবই টেনশন হচ্ছে। জোসিও দেখতেছে। কি বাবা, আমি কি পাস করব? জোসি, পাস করব? হ্যাঁ ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি পাস করব। কোথায় যাও? এখানে একটু বসো, তুমি একটু বসে বসে আমার রান্না দেখো। বল, আমি পাস করব? হ্যাঁ গাইস, এখনো অবধি কিন্তু সব ঠিকঠাকই আমি করেছি। আর সত্যি বলতে ঘ্রাণটাও খুব ভালোই আসতেছে, কিন্তু আমি বুঝতেছি না যে ফাইনাল রেজাল্টটা কি হবে। তো দেখা যাক কি হয় আমার সাথে। বাসায় কেউ নাই, তাই আরামসে করতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর একটু পরেই হচ্ছে আব্বু আম্মু সবাই চলে আসবে, না জানি কি বলে। তো দেখা যাক কি হয়, তাই না বাবা? দেখা যাক কি হয়। আজকের ডিনারটা যেহেতু পেশোয়ারি বিফ দিয়ে হবে, তাই মাংসটা খাওয়ার জন্য কিছু পরোটা বানাবো, তাই ডোটা এখনই বানিয়ে নিলাম। আমরা রেগুলার যেভাবে বাসায় পরোটা বানাই সেভাবেই আমি ডোটা বানিয়ে নিয়েছি, স্পেশাল কিছুই করি নাই। শুধু এখন মাংসটা হওয়া অবধি ডোটা রেস্টে রেখে দিব। 2 hours later. তো গাইস, অলমোস্ট 1.5 ঘন্টা হয়ে গেছে। তো আমি এখন চেক করে দেখবো যে কি অবস্থা, কারণ আমার খুব টেনশন হইতেছে। মনে হইতেছে যেন নিচ দিয়ে লেগে গেছে, এরকম মনে হইতেছে, জানি না কি হবে। তো এখন খুলি। আমার জামাইও চলে আসছে, মান সম্মান জানি থাকে। হে আল্লাহ, তুমি রক্ষা করো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ, ভয় লাগতেছে। একটু ছাকাও খায় করলাম। একটু সামনে আনো। ও নো, মাশাআল্লাহ, না জানি না লাগে, প্লিজ আল্লাহ। ইয়েস ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ। গাইস দেখো, পারফেক্ট, একদম ঘিগুলো উপরে ভেসে উঠছে। ও সেই হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। আমি ভাবছি তোমার সামনে আমার মান সম্মানটা না ফালুদা হয়ে যায়, সারাদিন একা একা করছি।
গাইস কি বলবো, কষ্টে দুঃখে আমার কলিজাটা একদম ফেটে যাইতেছে। সারাদিন এত সাবধানে কাজ করলাম, রান্না করলাম, ভিডিও করলাম, কিচ্ছু হইলো না। আর অফ ক্যামেরাতে মাংসের লবণটা টেস্ট করার জন্য ফয়েল পেপারটা উঠাতে গিয়ে হাতে গরম ভাপ লাগছে। সাথে সাথে ঠান্ডা পানিতে হাত ভিজিয়েও রাখছি অনেকক্ষণ, কিন্তু সামান্য ভাপ লাগাতে যে এরকম খারাপ অবস্থা হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আর ফোসকাটা কিন্তু সাথে সাথে পড়ে নাই, পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে ফোসকাটা পড়ছে। তোমাদের দেখানোর জন্য পরের দিন এই ক্লিপটাও অ্যাড করে দিলাম। কান্না করতে করতে আমার অবস্থা একদম শেষ, এত পরিমাণ জ্বালা করছিল কি আর বলবো, আমার পুরো আনন্দটাই মাটি হয়ে গেল। পরে বার্নামলমটা লাগানোর পর আর ওষুধ খাওয়ার পর জ্বালা করাটা কমেছিল। যাই হোক, আমি তো আর এখন এই হাত দিয়ে পরোটা বানাতে পারবো না, তাই আম্মুই এখন বানাচ্ছে। ভেবেছিলাম নিজের হাতে সবটা করবো, কিন্তু কি যে হয়ে গেল। যাক, আল্লাহ ভরসা। আম্মু আম্মুর মতো করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছে। প্রথমে ঘি মাখিয়ে নিল, তারপর একটু আটা মাখিয়ে চারকোনা করে ভাঁজ করে নিল। আম্মু সবসময় এইভাবেই পরোটা বানায়, চারকোনা করে। গাইস, আমার রুটি ভাজার তাওয়াটা নিয়ে তোমরা কেউ পোক করো না প্লিজ, কারণ তোমরা তো জানোই আমরা রুম চেঞ্জ করছি, তাই এখন রুটি ভাজার প্যানটা কোন বস্তার ভিতর আছে সেটা আপাতত জানি না, তাই এটা দিয়ে এখন কাজ চালিয়ে নিচ্ছি। যাই হোক, আমার রেসিপির চক্করে পড়ে আজকে সবার খাওয়া দাওয়ার একদম 12টা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছিল, সবারই অনেক ক্ষুধা লাগছে। আমার হাত জ্বালা করাটা যেহেতু একটু কমেছিল, তাই বসে না থেকে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। হাতে হাতে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সবগুলো পরোটা প্রথমে এরকম হালকা করে ছেঁকে নিয়েছি, এবার পরোটাগুলো ভেজে নেব, এতে তেল বা ঘি অপচয় হয় না। তো গাইস, এই হচ্ছে আমার পেশোয়ারি বিফের ফাইনাল লুক। দেখতে তো অনেক লোভনীয় লাগছে, উপর দিয়ে একদম ঘিগুলো ভেসে আছে। এবার খেতে মজা হলেই আমার সব কষ্ট সার্থক। অনেক রেসিপিতে দেখলাম পরিবেশনের সময় উপর দিয়ে কাঁচা ঘি দিয়েছিল, তাই আমিও 2 চা চামচ কাঁচা ঘি দিয়ে দিলাম। তো গাইস, ফাইনালি আমি আমার সারাদিনের কষ্ট প্রেজেন্ট করতে পেরেছি। এবার টেস্ট করার পালা, যেটার উপর সবকিছু ডিপেন্ড করতেছে। এবার আমি এক এক করে আমার ফ্যামিলির সবার থেকে রিভিউ নেব। তো চলো দেখা যাক কার কাছে কেমন লাগলো। আব্বু বলো, কেমন হয়েছে আমার খাবার? ভালোই হয়েছে, মাংসটা ভালো সেদ্ধ হয়েছে, ঝাল একটু কম আছে। ঝাল তো দেই নাই। যাক, তুমি যে খাইতাছো এই যে তেল মশলা ছাড়া, এটাই তো অনেক। আমি জানতাম আমার আব্বু এমন কিছু একটাই বলবে, কারণ বরিশালের মানুষদের লাল লাল ঝাল ঝাল খাবার ছাড়া তো একদমই জমে না। এখন আমার জামাই খাচ্ছে, খেয়ে রিভিউটা দিবে। ভালো মতো খায়া বইলো, তুমি তো সবকিছুই ভালো বলো। বলো কি হয়েছে, মজা হয়নি? না, ভালো হয়েছে, তবে একটু জাল হইলে ভালো হয়েছে। এটা তো এইভাবেই রান্না করে, এখন আমি কি করব? এটা এই নতুন জিনিস ট্রাই করলাম, আগে কখনো খাই নাই। তবে খারাপ না, ভালো হয়েছে। যাক, চলে, তো খাওয়া তো যায় না। চলে না মানে দৌড়াই, কিন্তু এই জিনিসটা আগে কখনো ট্রাই করি নাই, তো এই জন্য আসলে ওইভাবে বুঝতেছো না? নতুন এক্সপেরিয়েন্স, বুঝতেছি না। না, ভালো হয়েছে, নতুন এক্সপেরিয়েন্স। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। খাও। আম্মু বলো। খাইতে দে। আমার তো রিভিউ নিতে হবে, তাই না? আমি এরকম একটা জিনিস রান্না করলাম, আম্মু তো কথাই বলতেছে না, বুঝলাম না। মানে তুমি কি মজার জন্য কথা বলতে পারতেছো না? হ্যাঁ আম্মু, সবাই বলে ঝাল হয় না, কিন্তু ঝালটা ঠিকই আছে। আমার আম্মু এই টাইপের খাবার অনেক পছন্দ করে, তার জন্য আমার আম্মুর কাছে অনেক ভালো লাগছে। এবার আমি ঘুমাই দিতেছি, আরো রান্না বুঝতে করছি, দেখেছি তো। আরো খাইছি। আমার এই প্রথম না, আমি এই ধরনের খাবার আরো খাইছি। আর আমার আব্বু আর আমার হাজবেন্ড হচ্ছে ফার্স্ট টাইম ট্রাই করলো, কারণ ওরা এডি পছন্দ করে না। এডি না, আসলে এডি। একটা জিনিস বলি। ভালোই লাগতেছে, খাও। ওকে। আমার ভাইয়া হইলো অনেক মজা করে খাইতো, আমার ভাইয়া এই ধরনের খাবার পছন্দ করে। হ্যাঁ বলি, বলো। গাইস কি বলবো, আমি ভিডিও করার আগে মজা করে খেয়ে ফেলছি, এখন আবার রিভিউ দেওয়ার জন্য বসলাম। রিভিউটা তুমি তো খাইছো, রিভিউ তো জানোই। রিভিউ তো অসাধারণ, অনেক মজা হয়েছে। আমার আপু রান্না করছে না, যাক, আমার আপুর এমন কোনো খাবার নাই যেটা মুখে দেওয়া যায় না, অনেক মজা হয়েছে। মানে কি কইলো এটা? মানে মুখে দেওয়া যায় না, মানে হোয়াট ডু ইউ মিন বাই মুখে দেওয়া যায় না? মজার কারণে মুখে দেওয়া যায়, মানে আমি বুঝলাম না। বলতেছে মুখে দেওয়ার মতো, কিন্তু ভুলে বললে দেওয়া যায় না।
মানে আসলে গাইস আমি বলি, ও বলতে চাইছে আমি আজ পর্যন্ত যা কিছু রান্না করছি সবগুলোই খুব ভালো হয়েছে, এমন কখনো হয়নি যে মুখে দেওয়া যাইতেছে না, ও এটা বুঝাইতে চাইছে আর কি। গাইস কার কাছে কেমন লাগছে জানি না, কিন্তু আমার জোসির কাছে একদম 100-এ 200 হয়েছে, এটা ওর খাওয়া দেখেই বোঝা যাইতেছে। কম বেশি সবাই তো আমার রান্নার প্রশংসা করলো, এবার নিজের প্রশংসা একটু নিজে করি। দেখো মাংসটা কত ভালো মতো কুকড হয়েছে, একদম মেল্ট হয়ে যাচ্ছে। এখন আমি ফুড ব্লগারদের মতো রিভিউ দেওয়ার চেষ্টা করব। গাইস মাংসটা খুবই সফট, জুসি অ্যান্ড টেন্ডার, তেল মশলা ছাড়া সবকিছু আস্তে আস্তে দেওয়ার পরও মাংসটা এতটা ফ্লেভারফুল হয়েছে কি আর বলবো। সত্যি খুব মজাদার একটা খাবার ট্রাই করলাম। তোমরা যারা এখনো এই পেশোয়ারি বিফ ট্রাই করো নাই তারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তো গাইস সবার রিভিউ তো দেখলা, তো তোমাদের কাছে কার রিভিউটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিও মেক করতে করতে রাত 12টা 10 বেজে গেছে। নিজের ব্যক্তিগত ভালো লাগা আর তোমাদের এন্টারটেইন করার জন্য ভিডিও মেক করি। তোমরা যদি সাপোর্ট না করো তাহলে সামনের দিকে আগাতে আমার অনেক কষ্ট হবে। তাই প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।